বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য। সপ্তম পর্ব। তিথির প্রেজেন্টেশন শেষ হলেও ওর বন্ধু বান্ধবীরা ওকে ঘিরে ধরে আছে। সবার মুখে একই কথা, তিথি তোকে শাড়িতে খুব সুন্দর লাগছে। তিথির এক বান্ধবী প্রভা বলল, ছেলেদের কথা বাদই দিলাম, আমরা মেয়েরাও আজ তোর উপরে ক্রাশ খেয়েছি। তিথি হাসতে হাসতে বলল, ক্রাশ কি খাওয়ার জিনিস? এটা খেলে পেট ভরে? রিফাত জবাব দিল, পেট ভরে না, কিন্তু মন তো ভরে। অবশ্য আমার অনেক খিদে পেয়েছে, পেট ভরাতেও হবে। জানা, কিছু খেয়ে যাই। রিফাত বলল, আজ তুই সবাইকে খাওয়াবি। না, আমি পারবো না, আমি সাথে করে এত টাকা নিয়ে আসিনি। প্রভা বলল, না না, এটা বললে আমরা মানছি না। নেহা রিফাতকে বলল, রিফাত তুই তো হ্যাংলা কেন? মেয়েদের কাছে ট্রিট চাস সব সময়। রিফাত জবাব দিল, ও আমি কিছু জানি না, তিথি কখনো আমাদের ট্রিট দেয় না, আমাদের সাথে কোথাও ঘুরতেও যায় না। আজ ওকেই আমাদের ট্রিট দিতে হবে। বাকিরাও একই কথা বললে তিথি বলল, ঠিক আছে, আমি আজ তোদের সবাইকে ট্রিট দেব। সবাই হুররে বলে চেঁচিয়ে উঠল। ক্লাসের পর মৃন্ময়ী ক্যান্টিনে এসেছে প্রিয়ার সাথে। প্রিয়া জিজ্ঞেস করলো, কি রে মৃন্ময়ী, তুই আজ এত দেরি করলি কেন? বেশি দেরি করেছি নাকি? আজ ভাগ্য ভালো তাই বেঁচে গেছিস ম্যামের ঝাড়ি থেকে। হুম বলে মৃন্ময়ী খানিকটা উদাস হয়ে বসে থাকলো। প্রিয়া জানতে চাইল, এইখানে কাটছে কেমন? কোথায়? ওই যে যাদের বাড়িতে থাকিস। ভালোই। বাবা মায়ের জন্য মন খারাপ হয় না? মৃন্ময়ী বলল, মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা হচ্ছে না। মৃন্ময়ী সত্যিই বলেছে, সে ঢাকা আসার সময় ভেবেছিল বাবা মাকে ছাড়া থাকতেই পারবে না, সারাক্ষণ ওদের মিস করবে। কিন্তু সেরকম তো হলোই না, উল্টে মাঝে মধ্যে সে বাড়িতে ফোন করতেও ভুলে যায়। ওর মা দিলারা বেগম তখন ফোন করে চিন্তার স্বরে জিজ্ঞেস করেন, মৃন্ময়ী তুই ঠিক আছিস তো? অসুখ বিসুখ বাঁধাসনি তো? তোর কল না আসলে আমাদের অনেক দুশ্চিন্তা হয়। মৃন্ময়ী আশ্বস্ত করে বলে, মা আমি একদম ভালো আছি, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। প্রিয়া কিছুটা কৌতুক করে বলল, মনে হচ্ছে এখানে কারো প্রেমে পড়েছিস, সে তোকে বাড়ির কথা ভুলিয়ে দিচ্ছে। মৃন্ময়ী তার জবাব দিল না, পাল্টা প্রশ্ন করলো, তোর বয়ফ্রেন্ডের সাথে তো পরিচয় করালি না? প্রিয়া অবাক হয়ে বলল, বয়ফ্রেন্ডই তো নেই, পরিচয় করাবো কিভাবে? সে কি, কবে মারা গেল? প্রিয়া চোখ কপালে তুলে বলল, মারা গেল মানে? কখনোই ছিল না বয়ফ্রেন্ড। মৃন্ময়ী চোখ বড় বড় করে অনেকটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, তাহলে কি তোর মেয়ে পছন্দ, আই মিন গার্লফ্রেন্ড আছে? দূর, কি যা তা বলিস। আরে বলে দে, এই যুগে এইসব থাকতেই পারে। না, আমি ওরকম নই। মৃন্ময়ী কিছুটা আশাহত হয়ে বলল, ও আচ্ছা। টিয়া প্রশ্ন করলো, তোর বয়ফ্রেন্ড সম্পর্কে তো কিছু বলিসনি? থাকলে তো বলবো। টিয়া হাসতে হাসতে বলল, তবে কি তোর মেয়ে পছন্দ? কি জানি, হতেও পারে, অসম্ভব তো কিছু না। মৃন্ময়ের উত্তর শুনে প্রিয়ার মুখ হা হয়ে গেল। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মৃন্ময়ী প্রিয়ার থুতনিতে হাত রেখে ওর মুখ বন্ধ করে বলল, এভাবে হা করে থাকলে মুখে মাছি ঢুকবে। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, ক্লাসে চল। বলে সে ক্লাসের দিকে হাঁটা দিল। প্রিয়া ক্যান্টিনের বিল মিটিয়ে দৌড়ে এসে মৃন্ময়ের পাশে হাঁটতে হাঁটতে জানতে চাইল, সত্যি নাকি? মৃন্ময়ী থেমে গিয়ে প্রিয়ার দিকে ফিরে বলল, তুই সবাইকে বলে দিবি তাই না? মৃন্ময়ের কথায় প্রিয়া যেন মর্মাহত হলো। বলল, তোর আমাকে এমন মনে হয়? মৃন্ময়ী হাসতে হাসতে বলল, অবশ্য বলার জন্য তুই থাকলে তবে না বলবি। মানে? মানে হচ্ছে আমি তোকে ফরেন্সিক বিভাগের লাশ কাটা ঘরের সামনে ছেড়ে আসবো। শুনেছি রাত বিরাতে ওখানে নাকি ভূত দেখা যায়। এরপর বাকি কাজ ভূত প্রেতরা সেরে ফেলবে। প্রিয়া থতমত খেয়ে বলল, তুই তো ডেঞ্জারাস মেয়ে রে মৃন্ময়ী। মৃন্ময়ী হাসল। ক্লাস শেষে গেটের বাইরে এসে দাঁড়িয়েছে মৃন্ময়ী। ট্যাক্সির জন্য অপেক্ষা করছে সে। প্রিয়া জানতে চাইল, আজও কি তোর তিথি আপু তোকে নিতে আসবেন? প্রিয়ার কথায় মৃন্ময়ী খানিকটা রেগে গেল। সে বেশ কঠিনভাবে বলল, শোন, আমার একটা বড় বোন আছে, সে ইউকেতে থাকে। ও ছাড়া আমার আর কোনো আপু নেই, সবাইকে আপু বানিয়ে দিস না তো। প্রিয়া সন্দেহজনক দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকিয়ে টেনে টেনে বলল, আচ্ছা, এবার বুঝেছি, তাহলে উনি। তাই তো বলি, চুপ, বেশি বুঝতে যাস না, পরে পাগল হয়ে যেতে পারিস।
বলে মৃন্ময়ী ট্যাক্সিতে উঠে গেল। প্রিয়া ট্যাক্সির সামনে এসে বলল, পাগল কে হয়েছে তা তো বুঝতেই পারছি। তিথি আপু তোকে আবার পাগল না ভেবে পাগলা গড়াতে পাঠাই। মৃন্ময়ী ট্যাক্সির জানালা দিয়ে মাথা বের করে প্রিয়াকে ফিস করে বলল, হুম, উনি আমাকে ওনার মনের খাঁচায় যত্ন করে আগলে রাখবেন, বলে চোখ টিপি দিল। ট্যাক্সিও ততক্ষণে স্টার্ট হয়ে গেছে। প্রিয়া হাসতে হাসতে একটু জোরেই বলল, চালিয়ে যান মৃন্ময়ী, অল দ্য বেস্ট। মৃন্ময়ী যেন লজ্জা পেল। সে একা একাই হাসলো কিছুক্ষণ। কয়েকদিন পর, গত এক সপ্তাহ যাবৎ ঢাকায় ভীষণ গরম পড়েছে। টেম্পারেচার সবসময় 40-এর উপরে থাকছে। বাইরে কিছুক্ষণ থাকলেই গরমে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বাইরের বাতাসও যেন উত্তপ্ত গরম বাষ্প। ক্লাস শেষ করে ঘেমে টেমে একাকার হয়ে বাড়ি ফিরল মৃন্ময়ী। তিথিদের বাড়িতে এসি থাকায় বাড়ির ভেতরে যতক্ষণ থাকা যায় ততক্ষণ স্বস্তি মেলে। বাইরে গেলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয় সবার। মৃন্ময়ী সকালে একবার গোসল করে কলেজে গিয়েছিল, কিন্তু ঘেমে এমন অবস্থা হয়েছে আবারও শাওয়ার না নিলেই নয়। তাই সে বাড়ি ফিরেই জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকলো শাওয়ার নিতে। বাথরুমে ঢুকে দেখলো তার বাথরুমের কোনো ট্যাপেই পানি আসছে না। কি সমস্যা হলো বুঝতে না পেরে মৃন্ময়ী বাথরুম থেকে বেরিয়ে এই বাসায় পুরানো কাজের মহিলা রমিলার কাছে গেল। খালা, বাথরুমের ট্যাপে পানি আসছে না, কি হলো দেখো তো। রমিলা বলল, আম্মু গো, আমি দেখলেও বুঝতে পারবো না, এটা আমার কাম না, বাড়ির কেয়ারটেকার আসুক এরপর বইল। খালা, আমি তো গোসল করব, বাইরে ছিলাম, দেখো ঘেমে কি অবস্থা হয়েছে। রমিলা কাজ করতে করতে বলল, তুমি তিথি আম্মুর বাথরুমে চলে যাও, তিথি তো বাড়িতে নাই, গোসল করে আসো, আমি কেয়ারটেকারকে বলে তোমার বাথরুমের ট্যাপ ঠিক করাইতেছি। আচ্ছা। মৃন্ময়ী যদিও আচ্ছা বলেছে, তবে তার বেশ অস্বস্তি হচ্ছে তিথির বাথরুমে এইভাবে অনুমতি ছাড়া যেতে। কিন্তু ঘামার্ত শরীর নিয়ে বেশিক্ষণ বসে থাকলেও কেমন গা ঘিন ঘিন করছে তার। মৃন্ময়ী ভাবল, তিথি তো তার রুমে যাওয়ার অনুমতি কবেই দিয়েছে, তাহলে নিশ্চয়ই একবার বাথরুম ইউজ করলে রাগ করবে না। আর তাছাড়া সে কখনোই তিথিকে রাখতে দেখেনি। মৃন্ময়ী তাই বেশি না ভেবে তিথির বাথরুমে চলে গেল শাওয়ার নিতে। তিথি কিছুক্ষণ পর বাড়ি ফিরল। বাইরের গরম আর রোদের তাপে তার ফর্সা চেহারা পুরো লাল হয়ে গেছে। সেই সাথে প্রচুর মাথা ব্যথা করছে তার। তিথি আর কাল বিলম্ব না করে টাওয়াল নিয়ে সোজা বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজার হাতল ধরে টান দিতেই সেটা খুলে গেল। বাথরুমের ভেতরে মৃন্ময়ী গোসল করছিল। হঠাৎ বাথরুমের দরজা খুলে যাওয়ায় সেও চমকে ফিরে তাকালো। নিজের বাথরুমে এইভাবে মৃন্ময়ীকে গোসলরত অবস্থায় দেখে তিথি স্তম্ভিত হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য তার চিন্তা শক্তিও লোপ পেল। কি হচ্ছে তাও যেন সে বুঝতে পারল না, শুধু বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া। মৃন্ময়ী বেশ শক্ত ধরনের মেয়ে। মৃন্ময়ীর জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই চিৎকার করে হুলুস থুলুস বাড়াতো, কিন্তু সে চুপ করেই থাকলো। কয়েক সেকেন্ড পরে তিথি যখন বিষয়টা বুঝতে পারল, সে দ্রুত বাথরুমের দরজা বন্ধ করে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ির কাছে আসার পর তিথির মনে হলো তার পা যেন আটকে গেছে, ঠিকমতো হাঁটতেও পারছে না। সে কোনো রকমে হেঁটে হেঁটে নিচে এসে সোফায় শান্ত হয়ে বসে পড়ল। মৃন্ময়ীরও এবার যেন হুঁশ হলো। সে যে তাড়াহুড়ো করতে গিয়ে বাথরুমের লক ঠিক করে লাগায়নি সেটা বুঝতে পেরে দ্রুত বাথরুমের দরজা ঠিকঠাকভাবে লক করে আবারও চেক করলো খুলে যাচ্ছে কিনা। মৃন্ময়ী গোসলের সুবিধার জন্য গায়ের বেশ কিছু কাপড় খুলে ফেলেছিল। এটা স্মরণ হতেই লজ্জা এবং কোনো অদ্ভুত এক কারণে তার সারা শরীর ঝনঝন করে উঠল। ঘন্টা বেজে ওঠার মতো শব্দ, এই যে সর্বনাশের ঘন্টা। মৃন্ময়ী গোসল শেষ করে কোনো রকমে চেঞ্জ করে প্রায় ছুটে নিজের ঘরে চলে এলো। মেয়েরা ঠিক কিভাবে ছেলেদের প্রেমে পড়ে, একজনের প্রতি অন্যজনের তীব্র আকর্ষণ কিভাবে তৈরি হয়। মৃন্ময়ী গল্প উপন্যাসে পড়েছে, নাটক সিনেমাতেও দেখেছে। গল্প উপন্যাস কিংবা নাটক সিনেমার মতো কি বাস্তবেও হয় নাকি সেটা আলাদা মৃন্ময়ী সঠিক জানে না। কিন্তু একটা মেয়ে কখন তার মতোই আরেকটা মেয়ের প্রেমে পড়ে, আরেকটা মেয়ের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। মৃন্ময়ী তো কোনো গল্প উপন্যাসে সেটা পড়েনি, নাটক সিনেমাতেও দেখেনি। একজন মেয়ে আরেকজন মেয়েকে দেখে পাগলের মতো হয়ে গেল। এমন কি সত্যি কখনো হয়েছে, নাকি এগুলো শুধু তার আবেগী মনের কল্পনা? সেদিন কলেজে প্রিয়ার প্রশ্নের উত্তরে মৃন্ময়ী বলেছিল, হতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু মৃন্ময়ী পুরোপুরি নিশ্চিত ছিল না সে তিথির প্রেমে পড়েছে কিনা। কিন্তু আজকের এই অনুভূতি, সেদিন তিথিকে শাড়িতে দেখার পরে মনের মধ্যে সৃষ্টি হওয়া অনুভূতি,
তিথির সামান্য কাছে আসাতে বুকের ভিতরে দুরু দুরু কম্পন, এগুলো বারবার জানান দেয় তুই তিথির প্রেমে পড়েছিস মৃন্ময়ী। মৃন্ময়ী নিজেই নিজেকে শুধালো, আমার কি হয়েছে? আমি কি তবে আসলেই এই মেয়েটার প্রেমে পড়ে গেছি? সারা রাত মৃন্ময়ের ঘুম হলো না। জীবনে এই প্রথম ঘুমহীন রাত্রি যাপন একটা মেয়ের চিন্তায়। মৃন্ময়ী এর আগেও পড়াশোনার জন্য বহু রাত জেগে কাটিয়েছে, কিন্তু এরকম অস্বস্তিকর অনুভূতি কখনো হয়নি। কি যে এক ভয়ঙ্কর কষ্ট হতে লাগলো তার। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো, আর ভাবলো ভোর হচ্ছে না কেন। মনে হচ্ছে ভোর হলেই কেবল তার কষ্ট কমবে। সূর্য ওঠার আগেই বিছানা ছেড়ে উঠে গেল মৃন্ময়ী। দরজা খুলে সোজা ছাদে চলে এলো। চারিদিকে প্রায় অন্ধকারই বলা চলে। শুনশান ফাঁকা ছাদে ভোররাতে এভাবে একা এসে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। কিছু দূরে ছাতিম গাছটা একটু পর পর নড়ে উঠছে। অন্য কোনো সময় হলে নিশ্চয় ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠত, কিন্তু এখন মৃন্ময়ী বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল। তার মনের মধ্যে যে ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে, এইসবের কাছে কল্পনার ভূত প্রেতের ভয় কিছুই না। তার ইচ্ছে করতে লাগলো ছুটে তিথির রুমে চলে যায় এবং তাকে ঘুম থেকে ডেকে তুলে বলে, আসুন, আমার হাত ধরে ছাদে কিছুক্ষণ হাঁটুন। সারা রাত আপনার চিন্তায় আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। সকাল হওয়ার পর ছাদ থেকে নেমে এলো মৃন্ময়ী। এরপর প্রায় এক সপ্তাহ তিথি মৃন্ময়ীর সামনে পড়ল না। তিথি যেন ইচ্ছে করে মৃন্ময়ীকে এড়িয়ে চলছিল। মৃন্ময়ী যেখানে থাকবে সে সেখানে থাকবে না, এমন কোনো প্রতিজ্ঞা করেছিল সম্ভবত। এমনকি এর জন্য সে সকালের কয়েকটা ক্লাসও মিস করলো, যাতে সকালে মৃন্ময়ের সাথে দেখা না হয়ে যায়। আসলে বাথরুমের ওই ঘটনার পর কেন যেন তার মৃন্ময়ের সামনে যেতে প্রচুর লজ্জা লাগছিল। মনে হচ্ছিল মৃন্ময়ী তার চোখের দিকে তাকালে তার মনের গোপন অনুভূতির কথা সব জেনে যাবে। তিথির এমন পালিয়ে বেড়ানোতে মৃন্ময়ের ভীষণ অভিমান হলো। সে কি এতই বাজে যে তিথি তার মুখ দেখতে চায় না? এতদিন হয়ে গেল তিথি একবারও তার খোঁজ করলো না। হঠাৎ করে তার সাথে সকল কথাবার্তা বন্ধ করে দিল। একটা মানুষ তাদের বাড়িতে আছে, তার তিথি একবারও জানতে চাইছে না সে মানুষটা কেমন আছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। অভিমানে মৃন্ময়ীও আর তিথির রুমে গেল না। মৃন্ময়ী মনে মনে প্রতিজ্ঞা করলো, ঠিক আছে, উনি যদি পারেন আমার সাথে কথা না বলে থাকতে, তবে আমি কেন পারবো না। কলেজ তো ঈদের ছুটি দিয়ে দিল, বাড়ি যাবি কবে? মৃন্ময়ী যেন প্রিয়ার প্রশ্ন শুনল না। প্রিয়া তাই আবারও ডাকলো, কই হারালি? মৃন্ময়ী বিরক্ত হয়ে জবাব দিল, কি হয়েছে? প্রিয়া হেসে দিল। মৃন্ময়ী জানতে চাইল, ব্যাপার কি, হাসছিস কেন? প্রিয়া হাসতে হাসতে বলল, তোর অবস্থা দেখেই হাসছি। তিথি আপুকে ছেড়ে বাড়ি যেতে হবে দেখে কেমন মনমরা হয়ে আছিস। মৃন্ময়ী কঠিন গলায় জবাব দিল, হ্যাঁ, আমার তো বয়ে গেছে ওনার মতো একজন সেকেলে আনরোমান্টিক মেয়ের জন্য আপসেট থাকবো। আমি কালই বাড়ি চলে যাব, কতদিন বাড়িতে যাই না। প্রিয়া মৃন্ময়ের কথা শুনে হাসতে লাগলো, যেন সে খুব মজার কোনো জোকস বলেছে। তিথি ইউনিভার্সিটি থেকে ফিরেছে। দোতলার বেলকনিতে দাঁড়িয়ে সেটা দেখতে পেল মৃন্ময়ী। দেখেই সে দৌড়ে নিচে নেমে এলো। কিচেন থেকে সুমনাকে টেনে মেইন ডোরের সামনে নিয়ে এলো। সুমনা অবাক হয়ে বলল, কি হয়েছে আপনি? মৃন্ময়ী বলল, কিছু হয়নি, চুপচাপ আমি যা বলছি সেটা শুনবে, বাড়তি কোনো কথা বলবে না। তিথি কলিং বেল চাপার পর রমিলা এসে দরজা খুলে দিল। তিথিকে ঢুকতে দেখে মৃন্ময়ী অনেকটা জোরে তিথিকে শুনিয়ে শুনিয়ে সুমনাকে বলল, কাল থেকে আমাদের কলেজ ঈদের ছুটি দিয়ে দিয়েছে, আমি কালই বগুড়া চলে যাব। তিথি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল। মৃন্ময়ের কথা শুনে কিছুটা থমকে দাঁড়িয়ে আবারও উঠে চলে গেল। মৃন্ময়ী বুঝতে পারল না তার বাড়ি চলে যাওয়ার কথাতে তিথির মনে কোনো ভাবান্তর হলো কিনা। সে হতাশ হয়ে নিজের রুমে চলে গেল। সুমনা এসবের কিছুই বুঝতে পারল না। সে বেশ অবাক হলো, মৃন্ময়ী কেনই বা তাকে ডেকে আনলো, আর কেনই বা এই কথাগুলো বলল। বিকেলের দিকে তিথি কিচেনে এলো। সেখানে তখন শুধু মুন্নি ছিল। মুন্নি তিথিকে দেখে বলল, তিথি ম্যাম, আপনি এখানে? হ্যাঁ এলাম, কি করছিলেন? কিছু না ম্যাম, আপনি বসুন না। না, বসতে আসিনি, আমি চা করতে এসেছি। চা? আমি এক্ষুনি করে দিচ্ছি, আপনি আপনার রুমে যান। কিছু সময়ের জন্য তোমার ছুটি মুন্নি, আজ আমি নিজের হাতে চা বানাবো। মুন্নি খুশি হয়ে বলল, শিওর ম্যাম। তিথি 2 কাপ চা করে ছাদে চলে গেল। সে জানে এই সময়ে মৃন্ময়ী ছাদে হাঁটাহাঁটি করে। ছাদে এসে দেখলো মৃন্ময়ী হাত ভাঁজ করে মনমরা হয়ে দূরে তাকিয়ে আছে। তিথি নিঃশব্দে ওর কাছে গিয়ে ডাকলো, মৃন্ময়ী। মৃন্ময়ী চমকে উঠে ফিরে তাকালো, দেখলো তিথি 2 হাতে 2 কাপ চা নিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে।
এই সময়ে তিথি আসবে এটা মৃন্ময়ী ভাবতেও পারেনি, তাই বেশ অবাক হলো। তিথি 1 কাপ চা মৃন্ময়ীর হাতে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, দেখো তো চিনি ঠিক আছে কিনা। তিথি এত স্বাভাবিকভাবে কথা বলছে যেন এতদিন তাদের মধ্যে যে শীতল মনোমালিন্য চলছিল তার কোনো অস্তিত্বও কোথাও নেই। মৃন্ময়ী কাপে চুমুক দিল এবং অবাক হয়ে দেখল চায়ে ঠিক 2 চামচ চিনি আছে। সে বলল, ঠিক হয়েছে। তিথি হাসতে হাসতে বলল, চিনি বেশি খাওয়া কিন্তু ঠিক নয় মৃন্ময়ী। মৃন্ময়ী মুচকি হেসে বলল, জানি। মৃন্ময়ী অন্যদিকে তাকিয়ে আছে। তিথি চা খেতে খেতে বলল, কাল চলে যাচ্ছ? আর আসবে কবে? মৃন্ময়ী ফিরে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল, চা কি আপনি বানিয়েছেন? কেন, ভালো হয়নি? মৃন্ময়ী হেসে বলল, খুব ভালো হয়েছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আপনার থেকে ভালো চা আর কেউ বানাতে পারে না। তিথি মৃন্ময়ীর কথা শুনে ভীষণ খুশি হলো। বলল, আরেক কাপ চা দেব, খাবে? মৃন্ময়ীর যদিও আরেক কাপ চায়ের প্রয়োজন নেই, তবুও তিথি এত আগ্রহ নিয়ে বলছে দেখে বলল, দিন। তিথি এত দ্রুততার সাথে সিঁড়ির দিকে ছুটে গেল যেন মৃন্ময়ীকে আরেক কাপ চা খাওয়ানোর থেকে বড় কাজ এই মুহূর্তে আর কিছু নেই। দৃশ্যটা দেখে কোনো এক অজানা কারণে মৃন্ময়ী 2 চোখ ভিজে উঠল। রাতে মৃন্ময়ীর মা ফোন করলেন, হ্যাঁ মা বলো, কেমন আছিস? ভালো। তোমরা কেমন আছো? ভালো আছি। ঈদ তো প্রায় চলে এলো, তুই বাড়ি আসবি না? তোদের কলেজ কি ঈদেও খোলা থাকবে? মৃন্ময়ী হেসে বলল, না, কাল থেকেই আমাদের কলেজ বন্ধ। দিলারা বেগম শুনে আনন্দিত গলায় বললেন, তাই নাকি? তাহলে তুই কালই চলে আয়, আমি তোর বাবাকে পাঠিয়ে দেব। মা, বাবাকে পাঠাতে হবে না, উনি কষ্ট করে এত দূর থেকে আমাকে নিতে আসবেন, তার চেয়ে বরং আমি একা চলে যাব। সে কি, তুই এত দূর থেকে একা কিভাবে আসবি? যেভাবে সবাই যায় সেভাবে ঢাকা থেকে বগুড়া ট্রেনে উঠলেই তো হয়ে যাবে, সোজা বগুড়া গিয়ে নামবো। এ আর এমন কঠিন কি? তাই বলে মা, এত দুশ্চিন্তা করো না তো, আমার মতো কত মেয়ে এভাবে রোজ আসা যাওয়া করে তুমি জানো। আচ্ছা ঠিক আছে, চলে আসিস, সাবধানে আসবি কিন্তু, আমি স্টেশনে তোর বাবাকে পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখন রাখছি, নিজের খেয়াল রাখিস। ওকে, তোমরাও নিজের খেয়াল রেখো। মৃন্ময়ী কল কেটে দিয়ে নিজের লাগেজ গোছাতে লেগে পড়ে। অনেকদিন বাবা মাকে দেখা হয় না, ঈদে কিছুদিনের ছুটি পেয়েছে, এখন একবার বগুড়া যাওয়া খুব দরকার। রাতে ডিনারে সবাই একসাথে বসে মৃন্ময়ী বাড়ি যাওয়ার কথাটা জানায় জিয়াউল আলমকে। আঙ্কেল, ঈদের ছুটি পেয়েছি, ভাবছি কাল বগুড়া যাব। জিয়াউল আলম বলেন, একবার ঈদ আমাদের এখানেই করো না। মৃন্ময়ী চলে যাবে শুনে বিকেল থেকেই তিথির কিছুটা খারাপ লাগছিল। এখন বাবা মৃন্ময়ীকে এখানে ঈদ করার কথা বলায় খুব খুশি হয় তিথি। সে আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে মৃন্ময়ীর জবাবে। মৃন্ময়ী বলল, পরে কখনো এখানে ঈদ করব। আজ মাকে বলে দিয়েছি কাল যাব, ওনারা অপেক্ষা করবেন আমার জন্য। তোমার বাবা আসবেন নিতে? না, আমি একাই যাব। শাহনাজ পারভীন বললেন, একা এত দূর কিভাবে যাবেন? সমস্যা নেই আন্টি, ট্রেনে চলে যাব, অনলাইনে টিকিট বুক করে ফেলেছি। জিয়াউল আলম বলেন, কিন্তু এভাবে তোমাকে একা তো আমরা ছাড়তে পারি না। মাকে বলেছিলাম একা ফিরবো, মা বলেছেন সমস্যা না হলে একা যেন চলে আসি। আচ্ছা, যা ভালো বোঝো। তোমার ট্রেন কয়টায়? সকালে। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে রাখবো তোমাকে স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। আচ্ছা। তিথি মর্মাহত হলো মৃন্ময়ের কথায়। সে আশা করেছিল মৃন্ময়ী হয়তো শেষ পর্যন্ত এখানে থেকে ঈদ করায় রাজি হবে, কিন্তু সেটা হলো না। খারাপ লাগলেও তিথি কিছু না বলে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। ইতি মনে মনে ভীষণ খুশি হলো মৃন্ময়ী চলে যাচ্ছে শুনে। মনে মনে ভাবলো, যাক, যন্ত্রণাটা কিছুদিনের জন্য হলেও বিদায় হচ্ছে, আপাতত কিছুদিন শান্তিতে থাকতে পারবো। রাতে বিছানায় শুয়ে শুয়ে তিথি ভাবছে মৃন্ময়ী কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছে, তাতে আমার এত খারাপ লাগছে কেন? তিথির ঘুম যেন আজ আর আসতে চাইছে না। রাতে ঘুম না আসলে সে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে, তাই এখনো উঠে ছাদের দিকে গেল। ছাদের গেট খুললে সেখানে মৃন্ময়ীকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। মৃন্ময়ীর দিকে এগুতে এগুতে বলল, তোমারও কি ঘুম আসছে না? না, তা নয়, আজ রাতের আকাশ দেখতে ইচ্ছে হলো, তাই চলে এলাম। তিথি আকাশের দিকে তাকালো, বলল, রাতের আকাশের তারাগুলো কি সুন্দর ঝলমল করে জ্বলছে, দেখতে ভীষণ ভালো লাগে। এরপর মৃন্ময়ী প্রশ্ন করল, আপনার বুঝি ঘুম আসছিল না? না। কেন? ঠিক বুঝতে পারছি না।
কিছুক্ষণ নীরবতা চলল দুজনের মধ্যে। তিথি নীরবতা ভেঙে বলল, আজ একটা গান শোনাবে মৃন্ময়ী? মৃন্ময়ী চুপ করে থাকলো, জবাব দিল না। তিথি ভাবল মৃন্ময়ীর হয়তো এখন গান গাইতে ইচ্ছে করছে না, তাই সে আর জোর করলো না। মৃন্ময়ী তিথির পাশ থেকে সরে ছাদের অন্য প্রান্তে চলে এলো। কিছুক্ষণ পর তিথির কানে ভেসে এলো খুব মিহি কণ্ঠে গানের সুর। শীতে কি কয়ে গেল মনে, কি জানি কি জানি, সে কি ঘুমে সে কি জাগরণে, কি জানি কি জানি, নানা কাজে নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে, সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে, কি জানি কি জানি। মৃন্ময়ী গান গাইছে, তিথি মুগ্ধ হয়ে গান শুনছে। এত সুন্দর গান সে বহুদিন শুনেনি। পুরোটা গানই মোহাচ্ছন্ন হয়ে শুনল তিথি। গান শেষ হওয়ার পর তিথি যখন মৃন্ময়ীকে প্রশংসা স্বরূপ কিছু বলতে যাবে, তখন দেখলো ছাদে মৃন্ময়ী নেই। গান শেষ করেই সে চলে গেছে। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় আকাশে জ্বলজ্বল করতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে থাকলো। সকালে ঘুম ভাঙতেই তিথি ফ্রেশ হয়ে কিচেনে চলে এলো। আজ থেকে তারও ইউনিভার্সিটি বন্ধ। সে কিচেনে এসে সুমনাকে বলল, কড়া করে চা বানাও তো সুমনা, কয়েক কাপ যেন হয়। জি ম্যাম, এক্ষুনি বানাচ্ছি। চা হয়ে গেলে সুমনা বলল, আপনাকে কাপে দেবো ম্যাম? না, আমাকে দিতে হবে না, দাঁড়াও। বলে সে একটা ফ্লাক্স এনে বলল, এই ফ্লাক্সে দাও। সুমনা ফ্লাক্সে চা দিল। মৃন্ময়ী বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। ডাইনিং রুমে কাউকে দেখা গেল না। সে হেঁটে হেঁটে কিচেনে এলে সেখানে তিথিকে দেখলো সুমনার মুন্নির সাথে কথা বলছে। তিথি মৃন্ময়ীকে দেখে বলল, গুড মর্নিং মৃন্ময়ী। মৃন্ময়ী হেসে জবাব দিল, গুড মর্নিং। রেডি হয়ে গেছো? কয়টায় তোমার ট্রেন? 9টায়। তিথি বলল, ঠিক আছে, তুমি ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা। মৃন্ময়ী ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সেখানে ব্রেকফাস্ট এনে দিল মুন্নি আর সুমনা। তিথিকে দেখা গেল ডাইনিং টেবিলে না এসে উপরে যাচ্ছে। মৃন্ময়ী ভাবলো, তাহলে কি তিথি এখন ব্রেকফাস্ট করবে না? কিছুক্ষণ পর তিথি রেডি হয়ে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। মৃন্ময়ী জানতে চাইলো, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, তোমাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দেব। মৃন্ময়ী খুশি হলো তিথি তাকে এগিয়ে দিতে যাবে শুনে। ব্রেকফাস্ট করে ওরা গাড়ি নিয়ে রওনা হলো স্টেশনের উদ্দেশ্যে। মৃন্ময়ী চুপ করে বসে আছে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। তার মন খানিকটা খারাপ মনে হচ্ছে, অথচ হওয়ার কথা ছিল উল্টো, কারণ এতদিন পর বাড়ি যাচ্ছে। তিথি ডাকলো, মৃন্ময়ী। মৃন্ময়ী ফিরে তাকিয়ে বলল, কবে আসবে? মৃন্ময়ী কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, যদি না আসি তাহলে কি করবেন? তিথি শুধু হাসলো, জবাব দিল না। মৃন্ময়ী বলল, হাসছেন যে? আমি তো নাও আসতে পারি। দেখা গেল বগুড়া থেকে এসে আপনাদের বাড়িতে না উঠে হলে উঠলাম। তিথি কিছু বলতে পারল না, তবে তার হাসি মুখটা হঠাৎ করেই ম্লান হয়ে গেল। স্টেশনে এসে তিথি চায়ের ফ্লাক্সটা মৃন্ময়ীকে দিল। মৃন্ময়ী এবার বুঝতে পারল তিথি এই ফ্লাক্সটা বাসা থেকে কেন নিয়ে এসেছে। তিথি জিজ্ঞেস করল, আর কিছু দেব? ম্যাগাজিন কিনে দেই? তার দরকার নেই, একটা উপন্যাসের বই নিয়ে এসেছি, এটা পড়েই সময় কাটানো যাবে। আচ্ছা, ঠিক আছে। মৃন্ময়ী ট্রেনে উঠে বসল। তিথি ট্রেনের জানালার বাইরে দাঁড়িয়ে আছে। মৃন্ময়ীর খুব মায়া লাগছে। একবার ইচ্ছে করছে তিথিকে বলে ওর সাথে যেন বগুড়া যায়, কিন্তু ট্রেন ছাড়ার আগ মুহূর্তে এটা বলা বোকামি ছাড়া অন্য কিছু নয়। তাই মৃন্ময়ী চুপ করে থাকলো। ট্রেন ছেড়ে দিয়েছে। তিথি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিথির দিকে তাকিয়ে মৃন্ময়ীর অজানা কারণে খুব কষ্ট হতে লাগলো। হঠাৎ করে মৃন্ময়ীর মনে হলো তিথির চোখের কোটরে পানি জমে আছে, এক্ষুনি তা গাল বেয়ে নেমে আসবে। সে অবাক চোখে তাকিয়ে আছে তিথির দিকে। তিথি এবার চলন্ত ট্রেনের সাথে সাথে হাঁটতে লাগলো। এভাবে চলন্ত ট্রেনের সাথে সাথে হাঁটা খুব বিপজ্জনক। যে কোনো সময়ে হুমড়ি খেয়ে ট্রেনের চাকার নিচে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর। মৃন্ময়ী ট্রেনের জানালা দিয়ে মুখ বের করে চেঁচিয়ে বলল, তিথি, আপনি বাড়ি চলে যান, আমি ঈদের পরপরই ফিরে আসব। এভাবে চলন্ত ট্রেনের সাথে সাথে হাঁটবেন না। বলতে বলতে মৃন্ময়ী গলা ধরে এলো, চোখ ভিজে উঠল।
ট্রেনের গতি বাড়ছে। মৃন্ময়ীর মনে হচ্ছে সে তার সবচেয়ে প্রিয়জনকে ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাচ্ছে। মৃন্ময়ী সিটে গা হেলিয়ে দিল। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। তিথি স্টেশনে দাঁড়িয়ে আছে। এই প্রথমবার মৃন্ময়ী তাকে তার নামে সরাসরি ডাকল। সে এখনো মহা উচ্ছন্ন হয়ে আছে। মৃন্ময়ী ট্রেন যে দৃষ্টিসীমা অতিক্রম করেছে সেটাও তিথি বুঝতে পারল না। চলবে।